তো বেশ কিছুদিন পরে আমি আবার আমার চ্যানেলে ফিরে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে গিয়ে আমার জীবনের প্লাস আমার এই চ্যানেলের প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল। তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে যাচ্ছি ইন্দোনেশিয়া। আর কিভাবে যাচ্ছি, কোথায় থাকবো, সবটা কিন্তু আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আমরা 6 রাত্রির জন্য কিন্তু ইন্দোনেশিয়া যাচ্ছি, আর ইন্দোনেশিয়ার বালিতে যাচ্ছি। বালি দ্বীপে আমরা ঘুরতে যাচ্ছি। তো বালি দ্বীপে থাকবো, নুসা পেনিদাতে থাকবো, সেমিনায়কে থাকবো, অনেক জায়গাতে আমরা থাকবো। তো সবটা কিন্তু আমি শেয়ার করব আমার এই ব্লগে। কিছু কিছু কান্ট্রিতে ট্রাভেল করার জন্য কিন্তু আগে থেকে ভিসার প্রয়োজন পড়ে না, যেগুলোর ভিসা কিন্তু আমরা অন স্পট পাই। তার মধ্যে কিন্তু ইন্দোনেশিয়াও একটা কান্ট্রি যেটার ভিসা কিন্তু অন স্পট পাওয়া যায় যদি 30 দিনের কম থাকে বা 30 দিনের মধ্যে থাকে। কিন্তু 30 দিনের বেশি হয়ে গেলে তখন কিন্তু আলাদা করে ভিসা করতে হয়। তো যেহেতু আমরা 6-7 দিনের জন্য যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে কোনো ভিসার প্রয়োজন লাগবে না, মানে সেক্ষেত্রে ভিসার কস্টিংটা অনেক কম। তো আমরা যাব, ওখানে গিয়ে অন স্পট আমাদের ভিসা হয়ে যাবে। আর এখানে বলি, ইমিগ্রেশনের জন্য কিন্তু আমাদের কোনো প্রশ্ন করেনি, কিচ্ছু প্রশ্ন করেনি আমাদের। জাস্ট আমাদের পাসপোর্ট দেখলো আর আমাদের যে বোর্ডিং পাসটা রয়েছে সেটা দেখলো, দেখে আমাদের কিন্তু ছেড়ে দিল। কোনো ইমিগ্রেশনের প্রশ্ন বা ঝামেলায় আমাদের পড়তে হয়নি। আর আরেকটা জিনিস বলি, এয়ার এশিয়ার চেক ইনের ক্ষেত্রে কিন্তু প্রচুর লাইন রয়েছে, প্রচুর লাইন। কিন্তু আমরা অনলাইনে চেক ইন করেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষ লাইন দিতে হয়নি। যারা অনলাইনে চেক ইন করে তো সেক্ষেত্রে তাদের লাইনটা কিন্তু কমই হয়। তো আপনারা চেষ্টা করবেন, ওদের নিজস্ব সাইট রয়েছে, তো সেখান থেকে আপনারা অনলাইন চেক ইন করে নেওয়ার, তাহলে আপনাদের লাইনটা কম দিতে হবে। আর ইমিগ্রেশন চেক ইন এগুলোর কিন্তু ভিডিও নেওয়া যায় না, তো সেই কারণে কিন্তু আমি এগুলোর ভিডিও নিতে পারিনি। তাই এই ভিডিওগুলো আমি আমার ব্লগে দিতে পারছি না, মুখেই আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে গিয়ে 12:45। আমরা কিন্তু 10:30টার মধ্যে পৌঁছে গেছি, আর 11টার মধ্যে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো আমরা এখন ওয়েট করছি এয়ারপোর্টেই। আমাদের বোর্ডিং শুরু হবে সম্ভবত 12:05 থেকে, তো এখনও টাইম হয়নি, তো দেখা যাক। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে গিয়ে পার পারসন কিন্তু 7 কেজি করে আপনারা ওয়েট ক্যারি করতে পারবেন। মানে আপনারা যে লাগেজটা ক্যারি করবেন, পিট ব্যাগ হোক বা ট্রলি ব্যাগ হোক, সেটা যাতে 7 কেজির মধ্যে থাকে। 7 কেজির বেশি হয়ে গেলে কিন্তু তাহলে সেটা চার্জেবল, মানে এক্সট্রা আপনাদের 9,000 টাকা পে করতে হবে। মানে 7 কেজির মধ্যে হলে সেটা আপনারা কেবিনে ক্যারি করতে পারবেন, তো সেক্ষেত্রে তখন আপনাদের এক্সট্রা চার্জ দিতে হবে না। আর না হলে কিন্তু 9,000 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। তো আমরা কিন্তু পিঠের যে ব্যাগ, মানে ব্যাকপ্যাক যেটা হয়, তো সেটাতেই কিন্তু আমরা আমাদের লাগেজ জামা কাপড় সব ক্যারি করেছি। তাই আমাদের ওয়েট কিন্তু 7 কেজির মধ্যেই হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের আর এক্সট্রা চার্জ, দেখুন মশা, এয়ারপোর্টেও এক্সট্রা চার্জ আমাদের দিতে হয়নি। তো মশা এটা কিন্তু লেটেস্ট। সবার যেই বিষয়টা একটা কোয়ারি থাকে কারেন্সি এক্সচেঞ্জের ব্যাপারে, তো কারেন্সি কিন্তু আমরা এক্সচেঞ্জ করেছি কলকাতা থেকেই। আর এয়ারপোর্টের ভেতর থেকে কিন্তু আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করবেন না, কারণ এয়ারপোর্টের ভেতরে কিন্তু চার্জটা একটু বেশি লাগে। তো সেক্ষেত্রে বাইরে থেকে আপনারা যদি গুগলে সার্চ করেন, তো বাইরে প্রচুর এয়ারপোর্টের আশেপাশে প্রচুর অপশন পাবেন। আপনারা সেখানে একটু ফোন করে যোগাযোগ করে নেবেন। আপনারা এয়ারপোর্টে পৌঁছানোর আগে এয়ারপোর্টের আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে ফোন করে আপনারা যোগাযোগ করে আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করে তারপরে আপনারা এয়ারপোর্টে ঢুকুন, সেটাই সুবিধা হবে। আর আমরা কিন্তু ইউএস মানে কারেন্সিতে আমরা কনভার্ট করেছি, কারণ ইন্দোনেশিয়াতে কিন্তু ইন্ডিয়ান কারেন্সি সব জায়গায় অ্যাকসেপ্ট করে না, খুব কম জায়গায় অ্যাকসেপ্ট করে। আর করলেও কিন্তু ভ্যালুয়েশনটা কম পাওয়া যায়। ইউএস ডলারের ভ্যালুয়েশনটা অনেক বেশি হয়। তো আমরা কিন্তু সেক্ষেত্রে তার জন্য ইউএস ডলারেই কিন্তু আমরা কনভার্ট করেছি। তো এই দেখুন আমাদের হচ্ছে গিয়ে ব্যাকপ্যাক, এই আমাদের লাগেজ। আর এটার মধ্যেই আমাদের কিন্তু অ্যাডজাস্ট করতে হয়েছে, কারণ এর থেকে বেশি নিলে কিন্তু তখন এক্সট্রা চার্জ দিতে হবে। আর
আর এবারে আমাদের ট্যুরটা কিন্তু আমরা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে করছি না, পুরো ট্যুরটা কিন্তু আমরা নিজেরাই অর্গানাইজ করেছি। শুধু আমরা ফ্লাইট বুকিং করে নিয়েছি আসা আর যাওয়ার, আর হোটেল বুকিং করে নিয়েছি কলকাতা থেকে। বাকিটা আমরা পুরোটাই নিজেরাই অর্গানাইজ করবো ওখানে গিয়ে। এটা হলো আমাদের বোর্ডিংয়ের লাইন, 12 নম্বর গেটে আমাদের বোর্ডিং হবে। আর এপাশে যে লাইনটা রয়েছে এটা হচ্ছে কি ব্যাংককের লাইন, আর এটা হচ্ছে কি কুয়ালালামপুরের লাইন। আমরা কিন্তু প্রথমে কুয়ালালামপুর যাব, তারপরে সেখান থেকে আমরা বালি যাব। ভীষণ এক্সাইটেড লাগছে, প্রথমবার ইন্টারন্যাশনাল ট্যুর, আর আমার চ্যানেলেও প্রথমবার। আর এখন কিন্তু আমরা প্রথমে যাব কুয়ালালামপুর, তারপরে সেখানে আমাদের কিছুক্ষণ হল্ট রয়েছে, তারপরে আমরা যাব সেখান থেকে বালি। আর আমরা কুয়ালালামপুর পৌঁছাবো 7টা সাড়ে 7টার দিকে, মানে ওখানকার টাইমে। আর ইন্ডিয়ান টাইমে তার থেকে 2.5 ঘন্টা কম ধরুন। স্পেস কিন্তু ভীষণই কম। যাদের চেহারা একটু হেভি আর লম্বা তাদের জন্য কিন্তু ভীষণই কষ্টের। চেহারা কম হলে ঠিক আছে, 4 ঘন্টা কিন্তু এই দেখুন কিভাবে বসে আছে। তো 4 ঘন্টা এইভাবে বসে থাকা কিন্তু খুবই চাপের। এই যে ফ্লাইটটা রয়েছে দাঁড়িয়ে লাল রঙের, রেড কালারের, এটা ব্যাংককের ফ্লাইট, ব্যাংকক যাচ্ছে। দেখুন কি সুন্দর দেখতে, কালারফুল। আর আমরা যেই ফ্লাইটে আছি সেটা কিন্তু কালারফুল মোটেও নয়। আমাদের এই ফ্লাইটটা কিন্তু মালয়েশিয়ার ফ্লাইট, সামনে লেখা ছিল। 12:58, 13 মিনিট লেট হলো। তো দেখা যাক কখন ল্যান্ড করে। Past the hour of 7 in the morning. As for your items and belongings in the very good morning. তো এখন ইন্ডিয়ান টাইম হচ্ছে 4:50, আর কুয়ালালামপুরের টাইম হচ্ছে গিয়ে 7:20 মতো। তো আমরা সবে ল্যান্ড করলাম এখানে। মালয়েশিয়ান টাইমে এখন বাজে সকাল 7:30, আর আমাদের ফ্লাইট মানে বালি যাওয়ার ফ্লাইট হচ্ছে গিয়ে 1:30 নাগাদ। তো অনেকক্ষণ সময় আমাদের এখন ওয়েট করতে হবে। আর এখানে কিন্তু সেমি স্লিপার যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু চার্জেবল। কলকাতাতে যেরকম মানে চার্জ লাগে না কোনো, এমনি ওখানে রেস্ট করা যায় বা বসা শোয়া যায়। এখানে কিন্তু সেটার জন্য পে করতে হয়। তো আমাদের কাছে এখন অনেক সময়, আমরা এদিক ওদিক বসবো, খাবো দাবো। ভীষণ ঘুম পাচ্ছে, খুব ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। এটা হলো কুয়ালালামপুরের অ্যারাইভাল হল। পেছনে দেখুন বোর্ড আছে। তো এখানে ওয়েট করলে খুব সুবিধা, যে আপনাদের ফ্লাইট কোথায় আছে, বোর্ডিং শুরু হয়েছে কি না, সেই ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে অনেক ফুডের অপশন রয়েছে, মানে অনেক ফুড কোর্ট রয়েছে, রেস্টরুম রয়েছে, ওয়াশরুম রয়েছে। জায়গাটা বেশ বড়সড়। তো এখানে কুয়ালালামপুরে আসলে মানে ফ্লাইটে, তো যদি ওয়েটিংয়ের প্রয়োজন পড়ে তো এখানে ওয়েট করাটা বেশ সিগনিফিকেন্ট। তো কুয়ালালামপুরে আমরা ফুড কোর্ট পেয়েছি, যেখানে অনেক ইন্ডিয়ান খাবারেরও অপশন রয়েছে। আর সেখান থেকে আমরা এই মুহূর্তে কোল্ড কফি অর্ডার করেছি, আর তার সাথে হচ্ছে কি দুধ চা, বাঙালির দুধ চা। এই হলো আমাদের আর একটা অর্ডার। বার্গার কিং থেকে আমরা বার্গার অর্ডার করেছি,
আর ফ্রেঞ্চ ফ্রাই। তো ভীষণ খিদে পাচ্ছে, আগে এবার খাবারগুলো খাই, কেননা আমাদের পরে বালি যাওয়ার ফ্লাইট এখনো অনেক দেরি আছে, তখনও আমাদের মনে হয় লাঞ্চেরও সময় হয়ে যাবে। আচ্ছা, এই ফুড কোর্টে কিন্তু অনেক মানে শপ অপশন আছে, যেখানে আপনারা ইন্ডিয়ান খাবারও চুজ করতে পারবেন। ইন্ডিয়ান মানে শপও রয়েছে, বার্গার কিং, ম্যাকডোনাল্ডস, আরও অনেক কিছু রয়েছে। সুতরাং নিশ্চিন্তে আপনারা ভেজ ননভেজ সব কিছু এনজয় করতে পারবেন। তো আমরা চা খেলাম, কফি খেলাম যেটা, তো সেটা চা কফির প্রাইস মোটামুটি 150 টাকা করে পড়লো, আর 150-300 টাকা। আর তাছাড়াও আমরা ভেজ বার্গার মানে মাশরুম বার্গার নিয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, আর হচ্ছে একটা চিকেন বার্গার, তো সেখানে আমাদের পড়েছে 600 টাকা। তো এখন মালয়েশিয়ান টাইমে 11:30 বাজে। আমরা ধীরে ধীরে আমাদের মানে গেটের দিকে, যেখানে আমাদের বোর্ডিং গেট, সেদিকে আমরা এগোতে থাকি। হ্যাঁ, এই যে নিচ থেকে দেখুন, এই যে নিচ থেকে 3 নম্বর দেনপাসার। তো এটা হচ্ছে কি আমাদের বালি যাবার ফ্লাইট, আর বোর্ডিং গেট দিয়ে দিয়েছে P8। P8টা কোন দিকে? এই দিকে। এই হলো সামনে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে। Usage of all portable electronic devices is not prohibited at this time. Smoking in any form, including e-cigarettes. দেখুন স্পেস অনেকটা বেশি, একদম ওই দিকটাতে 3টে করে সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তারপরে মাঝে 3টে করে, আবার এই দিকটাতে 3টে, মোট 9টা করে সিট অ্যারেঞ্জমেন্ট, যেখানে 6টা করে থাকে। ইউজুয়ালি 6টা করে সিটের অ্যারেঞ্জমেন্ট হয়, তো এটাতে কিন্তু মানে 9টা করে, মানে 3x3 9টা করে কিন্তু প্রত্যেকটা রোতে সিটের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর ফ্লাইটটা অনেকটা বেশি স্পেসিয়াস, যেটা কিন্তু আমরা কলকাতা থেকে যখন আমরা কুয়ালালামপুর এসেছি, সেই ফ্লাইটের কিন্তু স্পেস অনেক কম ছিল। আমি যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে বসতে ভীষণ অসুবিধা হচ্ছিল, মানে যারা একটু হেভি বা যারা লম্বা তাদের কিন্তু ভীষণ সমস্যা হচ্ছিল, কিন্তু এটা সেরকম নয়, অনেক বড় সড়ো। এটা হলো আমাদের এখন কারেন্ট লোকেশন জিপিএসে। আমরা এইখান থেকে স্টার্ট করেছি কুয়ালালামপুর, আর এখন এইখানে আছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ইন্দোনেশিয়ায় ঢুকে যাব। এই যে পুরো যেই আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এই গোটাটাই কিন্তু ইন্দোনেশিয়া, অনেক বড় একটা কান্ট্রি। এই যে এগুলো পুরোটাই ইন্দোনেশিয়া, আর আমরা যাব হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ার এইখানে যাব আমরা, দেনপাসার, বালি দেনপাসার। এইখান থেকে এইখানে, আর স্টার্ট করেছি আমরা ঠিক এই জায়গা থেকে। যেটা দাম হচ্ছে গিয়ে 8 টাকা, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় কত টাকা হবে? 90 ইন্ডিয়ান কারেন্সিতে 90। আর এই নুডলসটা হচ্ছে গিয়ে এখানের কারেন্সিতে 22 টাকা, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 22 × 16 করতে হবে। আর চিকেনটাও তাই, একই দাম, 22 কি 24 হবে, কিন্তু 16 করতে হবে, মানে 16 টাকা দিয়ে গুণ করতে হবে ইন্ডিয়ান কারেন্সিতে। তো টেস্ট করে এবার দেখার পালা কেমন খেতে।
আমাদের দুপুরের খাবার, যেটা আমরা ফ্লাইট থেকে নিলাম। আর এটা হচ্ছে কি নুডলস, চিকেন নুডলস কম্বো আর একটা কোক। তো সব মিলিয়ে কত হয়েছে? 53 না, 53 মালয়েশিয়ান কারেন্সি, তাই তো? ওটাকে ইন্টু 18 দিয়ে আমাদের ইন্টু করতে হবে, গুণ করতে হবে। সেটা হচ্ছে কি ইন্ডিয়ান ভ্যালুয়েশন হবে। তাহলে ইন্ডিয়ান ভ্যালুয়েশনে কত হচ্ছে? 900 টাকা। আচ্ছা, যেটা আমাদের এখানে ভ্যালুয়েশন হয়েছে 53, ওটা যদি ইন্ডিয়ান ভ্যালুয়েশন করি আমরা 18 দিয়ে 50 ইন্টু 18 করি, তো ওটার ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে 900 টাকা। তো আমরা 900 টাকার খাবার কিনলাম। খাবারের কোয়ান্টিটিটা একটু দেখুন, আর কোয়ালিটিটা এবার খেয়ে বলছি আপনাদের। তোমারটায় তাও কোয়ান্টিটি একটু বেশি আছে। তো এই হলো আমার চিকেন ওয়ান্টন আর তার সাথে নুডলস। দুপুরবেলায় খেতে হবে, মানে খিদের টাইম, তাই খাওয়া, নইলে মুখ দেখেই আশা করি বুঝতে পারছেন। এই যে দেখুন দূরে একটা ভলক্যানো দেখা যাচ্ছে, ঠিক এই পোর্শনটাতে দেখুন। এই ভলক্যানোটার এখান থেকে উপর থেকে আগে ফ্লাইট চলাচল করতো, আপাতত এটা বন্ধ আছে, কারণ এপ্রিল মাসে এখানে একবার অগ্নুৎপাত হয়েছে রিসেন্টলি। তো আর এগুলো জীবন্ত ভলক্যানো, তো সেই কারণে আপাতত এর উপর থেকে ফ্লাইট চলাচল বন্ধ। To see you too. We would like to say thank you for choosing to fly with Air Asia. And as a final preparation for the landing, please check once again that your seat backs are upright, tray tables still, and window shades are fully open. বাপরে, একদম জলের পাশেই তো এয়ারপোর্ট। নেমেছে ফাইনালি, মনে হচ্ছিল জলের মধ্যেই নামিয়ে দিচ্ছে। তো ফাইনালি এখন ইন্দোনেশিয়ান টাইম হচ্ছে গিয়ে 4:40 বিকেল। তো ফাইনালি দেনপাসার বালি পৌঁছে গেছি। আর আমরা গাড়ি বুক করে রেখেছি আমাদের সেমিনায়কের হোটেলে পৌঁছে দেওয়ার জন্য। তো কোথা থেকে বুক করেছি, কিভাবে বুক করছি, সবটা আমি আপনাদেরকে বলবো। ইভেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেব। আর আরেকটা জিনিস আমি আপনাদের বলি যে এই ফ্লাইটের স্পেস বড় ছিল, কারণ হচ্ছে কি এটা D7 মডেল, যেটা কি না ইকোনমিক এবং বিজনেস ক্লাস দুটোই রয়েছে। আর আমরা যেই ফ্লাইটে কলকাতা থেকে কুয়ালালামপুর এসেছি সেটা কিন্তু AK7 মডেল, যেটা শুধুমাত্র ইকোনমিক ক্লাস। তো সেই কারণে স্পেস কম ছিল আর ফ্লাইটও ছোট ছিল। তো এবার বেরোই, আমাদের গাড়ির টাইম দেওয়া আছে 5টাতে। এইবারে আমরা আমাদের গাড়ি যে বুক করেছি, যেখান থেকে এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে গেছি, আমরা আগে থেকে যে গাড়ি বুক করে রেখেছিলাম বলছিলাম, তো সেইখানে আমরা যাব। ওখান থেকে আমাদের গাড়ি নিয়ে আমরা আমাদের হোটেলে যাব। আর গাড়ি আমরা বুক করেছি ক্লুক বলে একটা সাইট থেকে, যেটা হচ্ছে কি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্যাংকক এই রিজিয়নগুলোতে গাড়ির সার্ভিস দেয়। খুব ফেমাস একটা সাইট, তো খুব বিশ্বস্ত রেটিং দেখেছি, রেটিং অনুযায়ী আমরা বুকিং করেছি। তো আমাদের সাথে ওনারা অলরেডি কন্ট্যাক্ট করেছেন, ওয়েট করছেন। 5টায় আমাদের টাইম দেওয়া ছিল, এখন 5:30 বেজে গেছে, আধ ঘন্টা লেট হয়ে গেছে। তো ওখানে আমরা যাব। এই হচ্ছে গিয়ে ক্লুক, যেখান থেকে আমরা আমাদের গাড়ি বুক করেছিলাম। আমাদের বুকিংটা দেখাচ্ছি এখানে। তো এখান থেকে আমরা আমাদের ড্রাইভার দাদাকে পেয়ে গেছি, ড্রাইভার দাদাকে নিয়ে নিয়েছি। আর এখন আমরা আমাদের গাড়ির দিকে রওনা দিলাম। আর কিছু জিনিস আমি আপনাদেরকে বলবো, সেইগুলো একটু আপনাদের মাথায় রাখা প্রয়োজন।
চেষ্টা করবেন সেমিনায়ক বা উবুদের মার্কেট প্লেস থেকে সিম কার্ড নেবার, তাহলে 700 থেকে 750 টাকার মধ্যে সিম কার্ড পেয়ে যাবেন। এয়ারপোর্টের ভেতরে একই সিম কার্ডের দাম নেয় 2500 থেকে 3000 টাকা। আর যদি আপনাদের ফোনে ই সিমের অপশন থাকে তাহলে ক্লুক থেকে ই সিম কার্ড অ্যাক্সেস করতে পারেন। 4G ডেটাতে 700 থেকে 800 টাকা মতন খরচ পড়বে, আর 5Gর ক্ষেত্রে 1800 টাকা মতন খরচ পড়বে। চিল হোটেল আর দারুণ সুন্দর রুম। পুরো রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু তার আগে বলি যে হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের রিসেপশন থেকে একজন নিয়ে এলেন, যিনি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিলেন, আর তার সাথে আমাদের পুরো হোস্ট করে আমাদেরকে পুরো হোটেলে রুমটাতে যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো কিভাবে অ্যাক্সেস করতে হবে বা কি কি জিনিস রয়েছে সবটা গাইড করে দিয়ে গেলেন। আর এবার একটু আমি আপনাদেরকে ঘরটা দেখাই, রুমটা দেখাই, কি দুর্ধর্ষ সুন্দর। প্রথমেই ঢুকে এখানে বেসিন, সুন্দর আয়না, এখানে প্রচুর ক্যাবিনেট রয়েছে যেখানে স্পুন রয়েছে, তারপরে গ্রিল করার জন্য অনেক কিছু রয়েছে, প্যান ট্যান রয়েছে, আর এখানে কিছু স্যাশে রয়েছে যেগুলো টি, কফি, মিল্ক, ইলেকট্রিক কেটেল, জল, আর সব থেকে বড় কথা আমাদের আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্কটা দিল। আর এখানে আরও অনেক কিছু রয়েছে, গ্লাস, আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের এই যেখানে প্লেট, ডিনার প্লেট। আচ্ছা, আর এই ক্যাবিনেটগুলোতে কি আছে? এগুলোতে কিছু নেই। আর এইদিকে ওয়ার্ড্রব রয়েছে, বিশাল বড় ওয়ার্ড্রব, সাথে হ্যাঙ্গার। আচ্ছা, এটা ইন্টারন্যাশনাল চার্জিং স্টেশন বললেন। আর এই একটা ফ্রিজ রয়েছে, এখানে একটা স্টাডি টেবিল রয়েছে, দেখুন কি সুন্দর, বিশাল বড় লম্বা সোফা। এই হলো বেড, এটা বাথরুম, আর সব থেকে বড় আকর্ষণ যেটা ঘরের সাথে এই সুইমিং পুল। এই হলো সুইমিং পুল, এটা হলো সব থেকে বড় আকর্ষণ আমার যা মনে হয়। এখানেও বসার জায়গা আছে, এই ব্যালকানিতেও আমাদের সুন্দর বসার জায়গা আছে। বাইরে থেকে একবার রুমটা আপনাদেরকে দেখাই, ডোর স্লাইডিং না, দেখুন রুমটা। এদিকে টিভি রয়েছে, বড় এলইডি টিভি। এবারে বাথরুমটা আপনাদেরকে একবার দেখাই, বড় মিরর, বাথটাব যেটা বেডরুম থেকে পরিষ্কার দেখা যায়। আর এখানে টাওয়েল, হ্যাঙ্গার সব কিছু রয়েছে, লকার। এখানে শাওয়ার কিট রয়েছে, আর এখানে বাথ এরিয়া, এটা আর এখানে কোমোড। সব কটা সুন্দর সেপারেট করে করে, দারুণ সুন্দর বাথরুম, বিশাল বড়। তখন আমাদের এই রুমের রিসেপশন থেকে ছেড়ে দিয়ে গেলেন, তো সেই সাথে সেটার সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কটা দিলেন, আর সব থেকে বড় কথা এই আইস টাওয়েল দুটো দিয়েছেন, ভীষণ রিফ্রেশিং এটা গরমে। আর সব ঘরের যা যা জিনিস আছে সেগুলো সম্পর্কে আমাদের একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে গেল, কিভাবে ইউজ করতে হবে, কি কি জিনিস আছে, তো সবটা গাইড করে দিয়ে গেলেন। তো এখন আগে আমরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কটা খাবো ইন দ্য সেন্স পান করব, বাঙালির খাবো। তো এই হলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, দেখি কেমন। ভালো, যেমন হয় আর কি, লেবুর একটা ফ্লেভার রয়েছে, টক মিষ্টি।
আমরা যেই ঘরটা নিয়েছি, রুমটা নিয়েছি, এই রুমটার নাম, হোটেলটার নাম হচ্ছে গিয়ে চিল হোটেল। এটা কিন্তু আমরা কুটাতে নিইনি, সেমিনায়কে নিয়েছি, কারণ কুটা জায়গাটা অনেকটা বেশি কনজাস্টেড। তো সেই কারণে আমাদের মনে হয়েছিল একটু ফাঁকা জায়গায় নেওয়াটাই ভালো, একটু বিচ এরিয়াতে। তো তাই আমরা এই সেমিনায়কে চুজ করেছি। আর এয়ারপোর্ট থেকে সেমিনায়ক 30 মিনিট মতন গাড়িতে লাগে, ওই অ্যালং উইথ ধরুন ট্রাফিক যে থাকবে সেটা নিয়ে ওই 30-35 মিনিট মতন লাগবে। তো 30-35 মিনিটের জন্য আমার মনে হয়েছে যে ক্রাউডেড জায়গায় না থেকে একটু ফাঁকা জায়গায় থাকাটাই বেস্ট। তো তাই এখানেই আমরা এসেছি। তো এই চিল হোটেল আমাদের ভাড়া লেগেছে, আমরা এটা এগোডা থেকে বুক করেছি দিন 7 আগে, কলকাতাতে বসে বুক করেছি। আর আমাদের পার ডে রুম ভাড়া লেগেছে হচ্ছে কি 3,500 টাকা করে। তো 3 দিনের এখানে আমাদের বুকিং আছে, 3 দিনে আমাদের মোট লেগেছে 10,500 টাকা। আর আসার সঙ্গে সঙ্গে সুন্দর আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। আর ঘর তো আমি আপনাদেরকে দেখালামই ঘুরে, কি সুন্দর ঘর, দারুণ সুন্দর একটা রুমের অ্যাটমসফিয়ার, দারুণ সুন্দর টয়লেট, মানে বেডরুম। আর সব থেকে বড় কথা, রুমের মানে রুমটা খুললেই সামনেই রয়েছে সুন্দর একটা ব্যালকনি, ব্যালকনির সামনেই রয়েছে সুইমিং পুল। তো সুন্দর, দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর আমরা এখানে যে এসেছি এয়ারপোর্ট থেকে, যে আমরা এই সেমিনারকে এসেছি, আমরা কালকেই মানে কলকাতায় থাকতে আমরা একটা ক্লুক বলে একটা সাইট রয়েছে, যেটা হচ্ছে কি মোটামুটি এই দিককার যে রিজিয়নগুলো রয়েছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড বা ব্যাংকক, এই জায়গাগুলোতে যারা কার সার্ভিস দিয়ে থাকে, অথেন্টিক একটা সার্ভিস। তো আমরা অনলাইনে রেটিং দেখেই আমরা বুক করেছি। 600 টাকা আমাদের নিয়েছে এয়ারপোর্ট থেকে এই সেমিনায়ক পর্যন্ত, এই হোটেল পর্যন্ত আমাদের পৌঁছে দিতে। তো 8 ঘন্টা 40 মিনিট মতন সময় লেগেছে আমাদের এখানে আসতে। আমরা অনলাইনেই পে করে দিয়েছিলাম কালকে, যাতে টাকার ক্রাইসিস না হয়। তো এখানে আসলে যতটা পারা যায় ক্রেডিট কার্ড অনলাইনে যদি ট্রান্সফার করে করা যায় টাকা পয়সা, সেগুলো করাটাই ভালো, কারণ আপনি কত টাকা হাতে ক্যাশ রাখতে পারবেন, তাই না? আর আরেকটা জিনিস বলি, এয়ারপোর্টে নামার পরে 3টে প্রসেস রয়েছে। প্রথমেই আপনাকে আসতে হবে ভিসার কাউন্টারে, প্রচুর ভিসার কাউন্টার রয়েছে, অনেকগুলো রয়েছে। তো সেগুলোতে প্রচুর লাইনও পড়ে, একটু সময় লাগে। যেহেতু আমরা ফ্লাইট থেকে নেবে তাড়াতাড়ি আমরা ভিসার কাউন্টারে চলে এসেছি, তাই আমাদের লাইনটা একটু কম দিতে হয়েছে। বেশি সময় যদি আপনারা ভেতরে নষ্ট করেন তাহলে আপনাদের লাইনটা একটু বেশি পড়বে। তো আমরা ওখানে গিয়ে আমরা ভিসা, আর একটা জিনিস বলি, আপনারা যখন ভিসা করবেন চেষ্টা করবেন ইউএসডি ভারত থেকে নিয়ে আসার। কারণ আমরা যেটা করেছি কালকে, আমরা ইউএসডি, ইন্ডিয়ান মানি ইউএসডিতে কনভার্ট করে আমরা নিয়ে এসেছি। এয়ারপোর্টের বাইরে থেকে নিয়ে এসেছি, কারণ এয়ারপোর্টের ভেতরে চার্জটা ওরা একটু বেশি নেয়। এয়ারপোর্টের বাইরে অনেক দোকান রয়েছে, দমদম এয়ারপোর্টের বাইরে, আমাদের নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে আমরা আগে থেকে কন্ট্যাক্ট করে নিয়েছি, কন্ট্যাক্ট করে আমরা ওখান থেকে নিয়ে এসেছি। তো ওরা ইউএসডিটা একটু বেশি দেয়, তো সেখান থেকে আমরা নিয়ে এসেছি। তো এখানে কিন্তু ভিসা করার সময় আপনারা যদি ইউএসডিতে পেমেন্ট করেন তাহলে কিন্তু কোনো রকম ট্যাক্স লাগে না। কিন্তু আপনারা যদি কার্ডে, যেটা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড হয়, সেগুলোতে যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু 4% ট্যাক্স লাগে। তো যেহেতু আমাদের কাছে ইউএসডি ছিল, আমরা সেটাতেই পেমেন্ট করেছি। আর $32 লেগেছে এক একজনের। তো আর ইন্ডিয়ান কারেন্সিতে ওটা হচ্ছে গিয়ে 2600 টাকা মতন সামথিং কিছু একটা হবে। এরপরে আপনাদের আসবে ইমিগ্রেশনে বেশ কিছুটা লাইন পড়ে। তো ইমিগ্রেশনে কোনো কোশ্চেন করে না, জাস্ট পাসপোর্টটা চেক করে ওরা ছেড়ে দেয়। আচ্ছা, এরপরে যেটা হয় সেটা হচ্ছে কি কাস্টম ডিক্লিয়ারেশন। আপনাদের কাছে যে ইলেকট্রনিক্স আইটেমগুলো রয়েছে, তো সেটার একটা ডিক্লিয়ারেশনের জন্য একটা কাস্টম ডিক্লিয়ারেশনের প্রয়োজন পড়ে। এয়ারপোর্টে কিছু কম্পিউটার রয়েছে, একদম বেরোনোর মুখে, মানে বেরোনোর সামনেটাতে কিছু কম্পিউটার রয়েছে। তো সেখানে আপনারা কম্পিউটারেও ওটা মানে ফিল আপ করতে পারেন, অথবা একটা কিউআর আছে কম্পিউটারগুলোর পাশে, সেই কিউআরে আপনারা স্ক্যান করে নিয়ে সেইখানে মোবাইল থেকেও আপনারা ওই ফর্মটা ফিল আপ করতে পারেন। তো ওই ফর্মটা যা যা থাকবে, পাসপোর্ট নাম্বার থাকবে, আরো অনেক কিছু ডিটেলস থাকবে, কি কি আপনাদের কাছে ইলেকট্রনিক্স ডিভাইস বা গ্যাজেট রয়েছে, সেই সমস্ত ডিটেলসগুলো দিয়ে আপনাদের ওই ফর্মটা অনলাইনে ভরতে হবে। সেটা ফোনেও করতে পারেন বা এয়ারপোর্টে যে কম্পিউটারগুলো রয়েছে সেই কম্পিউটারে আপনারা অ্যাক্সেস করে করতে পারেন। এরপরে একটা কিউআর আসবে, ফর্মটা কমপ্লিট হয়ে গেলে একটা কিউআর আসবে। সেই কিউআরটা আপনারা যখন গেটে দেখাবেন তখন আপনাদেরকে কিউআরটা স্ক্যান করে তারপরে আপনাদেরকে ছাড়া হবে।
তো এই হলো কাস্টম ডিক্লারেশন। তো এই 3টে প্রসেস আপনাদেরকে এয়ারপোর্ট থেকে বেরোতে গেলে কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে গিয়ে ভিসা, আরেকটা হচ্ছে গিয়ে ইমিগ্রেশন, আরেকটা হচ্ছে গিয়ে কাস্টম ডিক্লারেশন। তো এই 3টে প্রসেসে কিন্তু একটু সময় লাগে, মোটামুটি ধরুন আধ ঘন্টা। তো আমাদের যেহেতু লাইনটা আমাদের ভিসাতে একটু কম ছিল, আমাদের পরে অনেক লাইন পড়ে গেছে, তো মোটামুটি ধরুন আমাদের আধ ঘন্টা 40 মিনিট মতন সময় লেগেছে। খুব চা খেতে ইচ্ছে করছে, তাই আমি এখন চা বানাবো। এটা দিয়েই বানাই, পেপারমিন্ট দিয়েই আগে বানাই। দুটো রয়েছে, দুটো স্যাশে, দুজনের জন্য দুটো বানাই, বাকিগুলো পরে খাবো। এইটা মনে হয় ইন্ডাকশনের। এটা হলো রিসেপশন। দেখুন কি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। রিসেপশন থেকেও কিন্তু সুইমিং পুল অ্যাক্সেস করা যায়। দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। তো এই হলো বিচ। আমাদের হোটেল থেকে জাস্ট 1 মিনিট, মানে হোটেল থেকে বেরোনে, হোটেলের গেট থেকে বেরোনেই কিন্তু সমুদ্রের যে আওয়াজটা সুন্দর প্রমিনেন্টলি শোনা যায়। সমুদ্রের কি সুন্দর আওয়াজ, জানি না কতটা আসছে। হয়তো শুনতে পাচ্ছেন, গমগমে একটা আওয়াজ, ভয়ঙ্কর। আর দেখুন চারিদিকে এই বিচ সংলগ্ন প্রচুর হোটেল রয়েছে। তো আমরা এখন সোজা রাস্তাটা থেকে কিছুটা হেঁটে যাব। খুব সুন্দর ওয়েদার, টেম্পারেচার এখানে। এই মুহূর্তে কিন্তু এখানে টেম্পারেচার দেখাচ্ছে 27 ডিগ্রি। মোটামুটি অ্যাভারেজ টেম্পারেচার এরকমই থাকে, 27 থেকে 30-এর মধ্যেই ঘোরাফেরা করে। 25, 26, 27, দিনের বেলা একটু বেড়ে যায়, 28, 30 মতো হয়। আর রাতের দিকে আরেকটু কমে যায়, 25, 26 হয়ে যায়। তো টেম্পারেচার কিন্তু এখানে মোটামুটি ঠিকঠাকই। আমাদের কলকাতাতে যেরকম ফেব্রুয়ারি মাসে টেম্পারেচার থাকে, ঠিক সেই রকম একটা টেম্পারেচার। খুব গরম লাগবে না, আবার শীত করার মতনও কোনো পরিস্থিতি নেই। ঠিকঠাক একটা টেম্পারেচার, যেটা আপনারা সহ্য করতে পারবেন। দেখুন বিচের সামনে কি সুন্দর সুন্দর হোটেল রয়েছে, যেগুলোর দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স। আচ্ছা, এখানে সব ফুডিং না শুধু? এগুলো সব ফুডিং না, রেস্টুরেন্ট, তাই তো? আচ্ছা, এগুলো কিন্তু বার কাম রেস্টুরেন্ট, শুধু এখানে ফুডিংই হবে। তো আমরা এরকমই একটা কোনো ভালো জায়গা দেখে আজকে ঢুকে পড়বো খাবারের জন্য, ডিনারের জন্য। ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে পা তো ব্যথা হয়েই গেছে, আর খিদেটা পেয়েছিল, এখন সেই খিদেটাও চলে গেছে। তো রীতিমতো হতাশ হয়ে গেছি। আর যাকেই জিজ্ঞেস করছি, যেই দোকানেই জিজ্ঞেস করছি, তারাই বলছে হেঁটে আরও 15-20 মিনিট মতন যেতে হবে। তো আরও কত যে 15-20 মিনিট ধরে যাব। তো যাই হোক, আবার ব্যাক করছি, এখন আর ভালো লাগছে না। তো বিচের সামনে যে রেস্টুরেন্টগুলো রয়েছে দেখাচ্ছিলাম, তো সেখানেই যেগুলো অ্যাভেলেবেল থাকবে, তো সেখান থেকে কিছু পছন্দ করে খেতে হবে। আমরা অনেক খুঁজলাম, কোথাও ইন্ডিয়ান কুশন পেলাম না, তাই বাধ্য হয়ে বিচের সামনে যেই রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানেই আমরা আসলাম। এসে এখানে একটা রাইসের অপশন পেলাম, তো নামটা ঠিক আমার মনে নেই। তো যাই হোক, যেহেতু রাইস চিকেন একটা কিছু কম্বো অপশন রয়েছে, আমরা সেটাই অর্ডার করে দিলাম। কি করব, তো হয়তো কুটার দিকে পাওয়া যায়, সেমিনায়কে ইন্ডিয়ান কুশন কিছু নেই। রাইসের আইটেমটা একটু দেখাই। এখানে কিছুটা পাঁপড় ভাজা রয়েছে, আর এখানে চিকেনের সাথে রাইস, ফ্রাইড রাইসের মতন করে দেওয়া জুকিনি, আর এখানে একটা সস। বাস এই হচ্ছে গিয়ে রাইস, এইটুকু। এটাতে কিভাবে পেট ভরবে জানি না, তো পেট হয়তো ভরবে না, মন ভরাতে হবে।
আর খেয়েও কিছু আলটিমেটলি টেস্ট পাবো না। জাস্ট এইটুকু রাইস আর অনেকগুলো পাঁপড় ভাজা। কাল আসার সময় বাড়ি থেকে আলু সিদ্ধ, ডাল সেদ্ধ আর ঘি দিয়ে ভাত খেয়ে এসছি। তো এখন ওটার কথাই মনে পড়ছে, মনে হচ্ছে যেন ওটাই যদি ফিরে পেতাম, জাস্ট স্বর্গ। কি কাল খেয়ে এসছি আর এখন কি খাচ্ছি ঠিক মানে বুঝে উঠতে পারছি না। জিয়া যায় না যায় না যায় না ওরে প্রিয়া রে, জিয়া যায় না যায় না যায় না ওরে প্রিয়া রে, প্রিয়া রে। 3 লাখ টাকার খাবার খেলাম, ভাবতে পারছেন? মানে এখানকার কারেন্সিতে 3 লাখ টাকা আর ইন্ডিয়ান কারেন্সিতে 1,500 টাকা মতন হবে। ওইটুকু রাইস আর দু প্লেট ওইটুকু রাইস, তার সাথে একটু পাঁপড় আর চিকেন। চিকেন মানে কি জাস্ট 2 পিসও নয়, জাস্ট কি বলবো, ড্রাগন চিকেন যেরকম হয় ঠিক সেরকম সরু সরু 2 পিস চিকেন ফ্রাই করে দেওয়া। আর এই কালকে মানে বাড়ি থেকে বেরোনোর সময় আলু সিদ্ধ, ডাল আর ঘি দিয়ে ভাত খেয়ে এসেছিলাম। তো আজকে ওটাকে ভীষণ মিস করছি, ভীষণ। মানে কালকে খেয়ে এসেছি যে সেটা মানে আমার মাকে থ্যাঙ্কস জানাই, আমার মা আমাকে খাইয়ে পাঠিয়েছে বলে। আপনাদের আর একটা জিনিস বলে রাখি যে আপনাদের কাছে যদি ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু কারেন্সি এক্সচেঞ্জ করে আনার কোনো প্রয়োজন নেই। সেই ডেবিট কার্ড কিন্তু আপনারা ইউজ করে এখানের এটিএম থেকে কিন্তু এখানের কারেন্সি আপনারা তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা তুলেছি। তো যাই হোক, আজকের মতন যা যা ইনফরমেশান আমার কাছে ছিল বা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, আবার কাল সকালে ফিরবো নতুন ব্লগ নিয়ে। টাটা আর গুড নাইট। And don't forget, we have